আসসালামু আলাইকুম। শুরু করছি যাত্রাপথ উপন্যাস। লিখেছেন মাসফিত্রা মিমই। পর্ব সংখ্যা 43। বাড়ি ফিরে নওশাদ ঘরে গিয়ে খিল আটল। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে তখন। ফরিদা বন্ধ দরজার দিকে তাকিয়ে নাজিরকে জিজ্ঞেস করলেন, দুই ভাই মিল্লা কই গেছিলি? উত্তর না দিয়ে মহিলার মুখের দিকে তাকিয়ে রইল নাজির। কি স্নিগ্ধ সেই মুখখানা, চৌচূড়ায় খেলা করছে কৌতূহল। অথচ এই নারী তার মায়ের ঘরে পরপুরুষ ঢুকিয়ে নষ্ট করেছিল মায়ের সতীত্ব। এই নারীও তার মায়ের খুনি, পিতার অচলাবস্থার জন্য দায়ী। নাজিরের বিশ্বাস করতে কষ্ট হয়। সে জানতো এই মহিলা বাইরে ভালো মানুষই দেখালেও পুরোপুরি ভালো নয়, কিছুটা স্বার্থপর বটে। কিন্তু তাই বলে চুপচাপ ঘর থেকে পোশাক কিনে গোসল সেরে আসে নাজির। তার প্রতিক্রিয়াহীন আচরণে ফরিদা অবাক হন। বেশ কিছুক্ষণ সেখানে ঠায় দাঁড়িয়ে থেকে চলে যান ঘরে। গোসল সেরে ঘরে ফিরতে তাকে দেখে মুখ ফুলিয়ে মিষ্টি বলে উঠল, আজকেও আপনার ফিরতে দেরি হয়েছে। স্ত্রীর সঙ্গে রসিকতা করার মতো অবস্থায় ছেলেটা নেই, তাই বেছে নিল নীরবতা। তাকে আপাতমস্তক দেখে মিস্ত্রি পুনরায় জিজ্ঞেস করল, মন খারাপ? এবারে উত্তর না পেয়ে হতাশ হলো সে। নারাজ হয়ে বলল, যান, কথা বলতে হবে না, খেতে আসুন। আপনার কথা মতো আজ কচু শাক আর পাঙ্গাস মাছ ভুনা করেছি, তবে রান্নায় সাহায্য করেছিল ছোট চাচি। খেয়ে বলবেন কেমন হয়েছে। নাজির তার হাত টেনে ধরে পাশে বসালো। কিছুক্ষণ ওই অভিমানী মুখখানায় তাকিয়ে থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, একটু চুপ থাকো বউ। স্বামীর কথা মেনে নিল মিস্ত্রি। লোকটার যখনই মন খারাপ থাকে তখনই চুপ থাকে, তাকে জড়িয়ে ধরে। মিস্ত্রি তা জানে, তাই পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার স্বামীর সব মন খারাপ ভালো হয়ে যাক, সব বিপদ দূর হয়ে যাক, আল্লাহ হেফাজত করুন। দুঃখের মাঝেও নাজিরের অধরে মৃদু হাসির রেখা মিলল। তার ছোট্ট বউটা তাকে মানসিক প্রশান্তি দিচ্ছে। নাজির তো এমন কাউকে জীবনে চেয়েছিল। বেশ কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল নাজির। মিস্ত্রি উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, খাবার বাড়ছে, আসুন। না খেলে শরীরে শক্তি হবে কিভাবে, কাজ করবেন কিভাবে? নাজির সঙ্গে সঙ্গে কিছু বলল না, শুয়ে পড়ল বিছানায়। চোখ বন্ধ করে বলল, ভাল লাগতেছে না, পরে খামো। ভাইয়া খাবেন না? ক্ষুধা লাগলে খাইব, ডাইকো না। মিস্ত্রি আর কথা বাড়ালো না, দরজা চাপিয়ে চলে গেল ঘরের বাইরে। নওশাদকে বলার পরেও এই ভিটেতে সে আর আসেনি, তাই বাবার ঘরটাকে এখন খাবার ঘর হিসেবে ব্যবহার করছে তারা। আমিরুল শাহ চেয়ারে বসে পা দোলাতে দোলাতে হুক্কা টানছেন। আজকাল বাড়ি থেকে দিনের বেলা তেমন একটা বের হচ্ছেন না। নিজের ভাগের সমস্ত কাজ ছেলেদের উপর চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে আছেন। সন্ধ্যা হলে শুধু বাড়ি থেকে বের হন, তদারকি করেন সবকিছুর। পানের বাটিটা নিয়ে ফরিদা এসে বসলেন কিছুটা দূরে। মুখ বিকৃত করে বললেন, এইসব খাইয়া কি স্বাদ পান? হোদায় রোগ শোক ডাইকে আনা। তুই তো খাস না, তারপরেও রাত বিরাইতে খুক খুক কইরা কাশুস কেন? ঠান্ডা লাগছে। তোর ভাই কই? 2 দিন ধইরা দেহি না, হুট কইরা গায়েব হইয়া যায় কে? সোহেলরেও তো দেহি না। সেই দিন আটকার উপরে গিয়া নাজির তারে যেমনে চর মারল, কেমনে আইব? গায়ে হাত তোলা ওর স্বভাব হইয়া দাঁড়াইছে। ঠিকই করছে। মানুষের বউয়ের মিহি এত নজর যায় কেন? একেবারে বাপের মতন হইছে। তোকে গোষ্ঠীর সবই কি এমন নাকি? মুখ সামলান, বংশ তুইলা কথা কইবেন না। 100 বার কমু, কি করবি? ঠিক মতো তো খাইতে পারতি না, আমার বদলতে সুখ দেখছস। আমি আর আমার ভাই না থাকলে আমনের অবস্থাও এমনই হইতো। অন্তত সুখে শান্তিতে থাকতাম। তগলাইগা আইজ আমার এই অবস্থা। এখন আমার পোলা দুইটার উপরে খারাপ ছায়া না পড়লেই হইল, ওরা সারা জীবন মিলমিশ থাকুক। কয়দিন ধইরা নাজিরের জানি কি হয়েছে, ঠিক মতো বাড়ির থাহে না, কারো লোকে কথা কয় না। বাপ মরার পর সংসার আলাদা করছে। আজ আবার সকাল সকাল ভাইরে লইয়া জানি কই গেছিল, কিছুক্ষণ আগে ফিরছে। জিগাও নাই কিছু? জিগেছিলাম, কিন্তু উত্তর দেয় নাই। কেমন করে জানি চাইয়া থেকে গেল গা। নওশাদ তো আইয়াই দরজায় খেল দিছে। ওর কথা বাদ দো, বাপের মতোই দুর্বল অসল মাল। সুভান সবসময় আব্বার উপরে নির্ভরশীল আসলো, আর ওই নাজিরের উপরে। কয়দিন আগে তালাক হয়েছে, তার দুঃখ তো আছে। আমার ডর নাজিরের লইয়া। দিন দিন যেই উন্নতি ওর হইতেছে, খামার যেমনি চলতেছে, বিয়ার পর তো আরো বদলাইয়া গেছে। আমার কথা মনে না, টেহা পয়সা লইয়াও কথা কয় না। মাস্টার বাড়ির বুইরায় কান পড়া দেয় নাই তো? নাজিরে কান পড়া দেওয়া সহজ না, আর দিলেও কি কইবই? আসল ঘটনা তো জানতে পারবো না। আকবর মিয়া নিজেই কি জানে? প্রমাণ আছে কিছুর? ফরিদে মাথা নাড়লেন, তবুও মন থেকে ভয় সরে না। অসৎ মিথ্যুক মানুষেরা কখনো নিশ্চিন্তে থাকতে পারে না। অতীতের কুকর্ম ফাঁসের ভয় সর্বদা তাদের তাড়া করে বেড়ায়।
নারকেল পাতার মাদুর ছেড়ে এখন কাঁথা সেলাইয়ের কাজ ধরেছেন মর্জিনা। কদিন পর থেকে ঠান্ডা পড়বে। সব সময়কার মতো গ্রামে ঠান্ডা পড়ে একটু বেশি। তাই নিজের বেশ কয়েকটা পুরনো শাড়ি একযোগে করে প্রথম ধাপে সেলাই শেষ করে এখন দ্বিতীয় ধাপে নকশা করছেন তিনি। মিস্ত্রি এসে পাশে দাঁড়ালো। একা একা তার ভালো লাগে না, ছটফট করে মন। উঁকি দিয়ে দেখে বলল, আমার মাও ভালো কাঁথা সেলাই করতে পারে। আর তুমি তুমি পারো না? না, আমি নকশা করতে পারি না। সুই সুতা ভর্তি কাঠের বাক্সটা এগিয়ে দিয়ে বসার জায়গা করে দিলেন মর্জিনা। নিজের কাজ জারি রেখে বললেন, দেখি কত নকশা করতে পারো। মিস্ত্রি পিড়ি টেনে বসল, শুয়ে সুতা ভরে শুরু করলো কাজ। মর্জিনা আশপাশ লক্ষ্য করে গলার আওয়াজ নামিয়ে জিজ্ঞেস করলেন, তোমার দেওয়ার আর জামাই কই গেছিল? একটা কাজে। কোন কামে? মিস্ত্রি জানে না, তবুও মিথ্যের আশ্রয় নিল। জানে না বললে মহিলা মনে করতে পারে তার গুরুত্ব স্বামীর কাছে নেহাত কম। বলল, কি কাজ আবার, যা তিনি সবসময় করেন? সার, বীজ আর কীটনাশক আনতে গিয়েছিলেন। ভাইয়ার মন খারাপ তো, তাই তাকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। ও। মর্জিনা বিশ্বাস করে নিলেন কথাটা। বললেন, তোমার জায়ের খবর কি, জানো কিছু? না, কখনো জিজ্ঞেস করিনি। নাজের কই, শরীর খারাপ নাকি? এমনিতে তো এক জায়গায় স্থির হইয়া বইয়া থাকতে পারে না। সারাদিন বাড়ির বাইরে থাকায় একটু ক্লান্ত, তাই ঘুমায়। মর্জিনা প্রসঙ্গ বদলায়। এই বাড়ির পুরুষ মানুষকেও কখন কি হয় আল্লাহ জানে। আমার ঘরে 2টা পাঠা আছে, তাড়াতাড়ি বিয়া দিতে পারলে বাঁচি। এই মাসটা খালি যাউক, যেমনি হোক ঘরে বউ তুলম। এক দেখলা আর কয়দিন, এখন নাতি নাতনি লইয়া ঘুরে বেড়ানোর বয়স। বিয়ে না ঠিক করেছেন? তা তো করেছি, হ্যারপর থেকে তো শুরু হয়েছে পাঠা আর পাঠার বাপের ব্যবস্থা। ভুল করে হেসে ফেলল মিস্ত্রি। মর্জিনা মুখ বাঁকিয়ে বললেন, এখন হাসি আইব, আমার জায়গায় যেদিন আইবা সেদিন বুঝবা। তাই কই, পোলাপাইন এখনই নিয়ে ফেলাও, এইটাই মা হওয়ার সঠিক সময়। তোমার বয়স জানি কত? মিস্ত্রি লজ্জায় মাথা নুইয়ে নিল, মিনমিন করে বলল, 15 হয়েছে। এই বয়সে আমার কোলে নাজমুল আসিল। থেমে বললেন, নাজরের লগে কথা কইবা, পোলাপাইন থাকলে সংসারে মাইয়া মাইনছের জোর থাকে বেশি। জামাই মান্য কইরা চলে, যদিও বড়জনে দিন রাত 2 বেলাই চেঁচা খায়, তবে আমার জনের আবার এত সাহস নাই। চাচিও মাইর খায়? কেন, তুমি দেখো নাই? না, শুধু ভাবির কান্নার আওয়াজ শুনেছি। ওইটাইও খায়, আমিও শুনি। বাপ পুত 2টাই একরকমের জাউরা, চরিত্র দোষ আছে। নেশা পানি খাইয়াইয়া বউরে পিটায়। তোমার জন্যও অমনি হইতো যদি আমি আসিলাম বললাম মানুষ হইছে। কৌতূহলী দৃষ্টিতে মহিলার দিকে তাকালো মিস্ত্রি। মর্জিনা সেই দৃষ্টির অর্থ বুঝতে পেরে বললেন, মাছারা পোলা বা পচল, বড়জন নিজের পোলা পাইনগই তো ঠিকঠাক মতো মানুষ করতে পারে নাই, দেওরের পোলা আর কি মানুষ করব? অভিভাবক সারা ছোট ভাইটারে লইয়া মান ঘাট চৈসা বেড়াইত, হাইনজায় বাড়ি ফিরত। ধীরে ধীরে খারাপ সঙ্গের লগে চলাচল শুরু হইল। সবাই ফালাইয়া দিতে পারলেও আমি পারি নাই। পোলা তো আমারও আসিল, আমার গুলারে আমি ইচ্ছা মতো বাইরাইতাম। এখনো দেখবা ডরায়, যা কমো তাই শুনব, মুখে মুখে কথা কওয়ার সাহস নাই। তাই ওগো চেষ্টা করতাম, কিন্তু নওশাদ হলেও নাজির ঘাওড়া। হ্যার লাইগা যে পিছে পিছে লাঠি নিয়া কত দৌড়াইছি, বাড়ি খাইয়া সঠিক পথে ফিরছে। এর লাগেই তো আমার লগে খালি কাজ্জা করে। শেষ কথা বলে হাসলেন মর্জিনা। কাঁথা সেলাইয়ের পাশাপাশি গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। বসা থেকে উঠে এলো মিস্ত্রি। উঠোন থেকে সব পোশাক ঘরে নিয়ে গুছিয়ে রেখে কলসি আর জগে পানি ভরে রাখলো। হারিকেন মুছে কেরোসিন তেল ভরে নামাজ পড়তে গেল। মাগরিবের নামাজ পড়ে জাহিদ বাড়ি ফিরে আসে প্রতিদিন। কলপার থেকে পানি আনা, হাঁস মুরগি খোপে ঢুকানো তারই কাজ। না করলে আবার সমস্যা, মা মারবে। মুখের ওপর কিছু বলতে গেলে খবর পৌঁছে যাবে বাবার কাছে। নাজের ঘর থেকে আর বের হলো না নওশাদও। মিস্ত্রি এসে স্বামীর গায়ে হাত রাখতেই চমকালো। সারা দেহ জ্বরে পুড়ে যাচ্ছে। একটি বাটিতে ঠান্ডা পানি নিয়ে কাপড় ভিজিয়ে জলপট্টি দিতে দিতে ডাকলো, শুনছেন, হঠাৎ করে জ্বর এলো কিভাবে? আমি বলেছিলাম খেয়ে নিন, অথচ আপনি আমার কোনো কথাই শুনলেন না। এখন কি হবে, কি করব আমি? ললাটে বিরক্তির ভাঁজ নিয়ে চোখ খুলে তাকালো নাজির। কপাল থেকে ভেজা কাপড় সরিয়ে আড়ষ্ট কণ্ঠে বলল, কিচ্ছু করতে হইব না, এমনি এমনি সেরে যাইব, এইগুলা নতুন না। হ্যাঁ, বললেই সেরে যাবে। চুপচাপ উঠে বসুন, আমি এত তাড়াতাড়ি বিধবা হতে চাই না। খাইয়ে দিচ্ছি, খেয়ে নিন। সামান্য জ্বর আইছে আর তুমি বিধবা পর্যন্ত ভাইবা ফেলছো, বেয়াদব মাইয়া। হ্যাঁ, ভেবেছি। আমার বড় চাচির ভাইয়েরও সামান্য জ্বরে এসেছিল। লোকটা আপনার মতোই ঘাড়তেরা,
ঔষধ না খেয়ে সারা রাত বিছানায় পড়েছিল। সকাল হইতেই সব জারিজুরি শেষ। নাজিরের দৃষ্টি শীতল হলো। এমন জ্বর অতীতে তার অনেক হয়েছে। এভাবেই একা একটা ঘরে অসুস্থ হয়ে পড়ে থেকেছে রাতের পর রাত। কেউ কখনো সামান্য জলপট্টিও দিয়ে দেয়নি, ওষুধ খাওয়ার জন্য তাড়া দেয়নি, কিংবা খাইয়ে দেয়নি এক মুঠো ভাত। কই, তখন তো কিছু হয়নি নাজিরের। তাহলে অবশ্য কার মৃত্যু কখন লেখা আছে তা সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবুও নাজির উঠে বসার চেষ্টা করল। শক্তপুক্ত দেহ আজ ভীষণ দুর্বল। মিস্ত্রি তাকে বসতে সাহায্য করল, থালায় করে নিয়ে এলো খাবার। নাজির বলল, সাধারণ জ্বর আর ডেঙ্গু জ্বরের মধ্যে পার্থক্য আছে। ওসব পার্থক্য জেনে আমার কাজ নেই। হা করুন, আমাকে বাচ্চা বলে এখন নিজে বাচ্চা হয়ে যাচ্ছেন। সুযোগ পাইয়া গিন্নিগিরি দেখাও। হ্যাঁ। নাজির হা করল। জ্বরের মুখে তেমন স্বাদ পেল না, সব তেতো লাগছে। চিবুতে চিবুতে জিজ্ঞেস করল, নওশাদ ঘর থেকে বাইর হয়েছিল, খাইছে কিছু? না, বের হয়নি। আপনি নিষেধ করায় আমি আবার ডাকিনি। ডাকার দরকার নাই। দেওর ভাসুর্গ থেকে সবসময় দূরে থাকবা। মাথার ঘোমটা ছাড়া ঘরের বাইরে বাইর হইবা না। মানুষের মনে কে আছে কেউ জানে না, কখন কার নজর পইরা যায়। সোহেলরে দেখলা না? ওরে আরেকদিন বাড়ির দেখলে লুলা বানায়া দিম। ওদের সবার নজরই খারাপ, সাথে চরিত্র। আর কার খারাপ? কেডাই চাইছে? কেউ তাকায়নি। তাহলে? ছোট চাচি বললেন বড় চাচা আর তার বড় ছেলে নাকি চরিত্রের দোষ আছে, নেশা করে। শুধু নেশা না, পরকীয়াও করে। মিস্ত্রি অবাক হলো। সত্যি? হ, সেদিন হিন্দু পাড়ায় সেই মায়ের খেয়েছিল। পরে মাঝরাইতে গিয়া চাচায় ছুড়াই আনছে। মায়ের গোষ্ঠীর স্বভাব পাইছে। বড় ভাবি জানেন না? জানি না, জানলেই বা কি করব? দুইটা সন্তান আছে। তাই বলি সহ্য করবে? দুনিয়া সম্পর্কে তোমার ধারণাই নেই। আমগো দেহা কয়টা সংসারে এত সুখ শান্তি আছে? কয়জন মহিলা ভাড়া স্বামী পাইছে? সচ্ছলতা মানে সুখ শান্তি না। বেশিরভাগ মহিলাই স্বামীর সংসারে অত্যাচারিত। শুধু সমাজের ডরে আর পেটের পোলাপাইনের লাইগা সব সহ্য কইরা সংসার করতেছে। ওই যে কলিমের মায়ের তার স্বামী ঠকাইছে, তবুও দোষ হইছে ওই মহিলার। নিজের বাপের বাড়ি যাইতে পারে না, থাহে আমগো গ্রামে পোলা লইয়া কাম কইরা খায়। এমন অনেক ঘটনা আছে। খাবার খাওয়াতে খাওয়াতে মিস্ত্রি অবাক হয়ে শুধু শুনল। নাজির পানি খেলো, বালিশে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বলল, আমি ছাড়া এই বাড়ির আর কাউরে বিশ্বাস করো না। কারো লোকে ঝামেলায় জড়ায়ও না। সব মানুষ, স্বার্থের লেগে ওরা সব করতে পারে। মিস্ত্রি কথাগুলোর অর্থদ্বার উদ্ধার করতে পারে না, তবুও বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। দাদি তাকে বলেছেন সবসময় স্বামীর কথা হইনা চলবা। দাদি যা বলেন ভালোর জন্যই নিশ্চয়ই বলেন। জ্বরের ঔষধ খেয়ে কিছুক্ষণ ওভাবেই বসে থেকে ভাইয়ের ঘরের দিকে হাঁটা ধরে নাজির। কে জানে ছেলেটার কি অবস্থা। কিন্তু নওশাদের তেমন কিছুই হলো না। ছেলেটার চোখ জোড়ায় যা ফুলে গেছে, হয়তো কেটেছে। ভোর হতেই নির্জন বাড়িটা মানুষের পদচারণা আর হাঁকডাকে সজাগ হয়ে উঠেছে। খাবার খেয়ে মুরগির দল চলে গিয়েছে ঘুরতে। গরুর পাল এখনো গপাগপ করে খাচ্ছে। চুলায় বিশাল এক ভাতের হাঁড়ি চড়েছে। পারুল বসে পেঁয়াজ মরিচ কাটছেন। আলু ভর্তা ডাল ভর্তা করবেন। পাশেই ভাতের পাতিলের ভেতরে আলু আর বেশ কতক ডিম দিয়ে দিলেন দিলারা। উঠোন ঝাড়ু দিয়ে জেসমিন এসে বলল, গোয়ালায় দুধ দোয়াইয়া দিয়া গেছে, এখনই জাল দিবেন আম্মা? হ, লইয়াইও, আরেক চুলায় বসাইয়া দিই। চুলায় পাতা গুছতে গুছতে বললেন দিলারা। জেসমিন দৌড়ালো। বড় বালতিতে গরুর দুধ। মাত্রই গোয়ালা তাদের জন্য কেজি তিনেক রেখে বাকিগুলো সঙ্গে নিয়ে গিয়েছে। সুজনের হাত থেকে বালতিটা নিয়ে চলে এলো জেসমিন। সকালের নাস্তায় আর রাতের খাবারের পর এই বাড়ির মানুষদের দুধ ছাড়া চলে না। হাত মুখ না ধুয়ে বাসি মুখে বিছানায় পা ঝুলিয়ে বসে কলা খাচ্ছে পলি। কলপার থেকে ঘরে এসে স্ত্রীর কার্যকলাপ দেখে তালেবের মুখমণ্ডল রাগে লাল হয়ে গেল। উচ্চস্বরে বলল, এইগুলা কেমন নোংরামি? মুখ ধুইছো তুমি? পলি ভয় পেল না। তার ভাষ্যমতে লোকটা আস্ত এক জল্লাদ রাক্ষস। রাক্ষস জল্লাদের কাজই তো হুটহাট রেগে যাওয়া। হাতের কলাটা খেয়ে খোসা তার দিকে ছুঁড়ে মেরে বলল, আমার কি দোষ? আপনার পোলাপাইনের হুট করে ক্ষুধা লাগছে, তাই না পাইরা খাইতেছি। তালেবে দ্রুত সরে দাঁড়ালো। আমার পোলাপাইন কই থেকে আইলো? পলি ইশারায় নিজের পেট দেখালো। তালেব হতবম্ব দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এগিয়ে এসে হাত থেকে বাকি কলাগুলো কেড়ে নিয়ে বলল, এখন আমার পোলাপাইনের নামে দোষ দাও? তুমি জাত নোংরা। শুধু ভালোবাসি দেখা কিছু কই না। যত দ্রুত সম্ভব এইসব বদ অভ্যাস বদলাও, না হইলে আবার আমার পোলাপাইনও এইসব স্বভাব পাইব।
খাইছি দীক্ষা ঘোটা দেন, আর খামো না। আমার আব্বারে খবর দেন, জামুগা আমি। সাত সকালে মেজাজ খারাপ করবা না। তোমারে কখন খাবার খোটা দিছি, মুখ ধুইয়া পরিষ্কার হইয়া খাইতে কইছি। পলি তাকে বাহু দিয়ে ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে এলো। নিমের ডাল দিয়ে দাঁত ঘষতে ঘষতে রান্নাঘরে এসে শাশুড়ির উদ্দেশ্যে বলল, এইবারে তার থাকবো না। দুইটা কলা খাইছি দেখা আমনের পোলায় আমারে নোংরা কইছে। সেদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে দিয়েছেন জেসমিন। পারুল একে একে মাখিয়ে এখন ভর্তা তৈরি করছেন। পুত্রবধূর কথায় মাথা তুলে তাকালেন। তালেবও বেরিয়ে এসেছে বাইরে। স্ত্রীর নালিশ শুনে বলল, মিশা কথা কয় মা, বাসি মুখে খাইতেছিল। পারুল গম্ভীর কণ্ঠে বললেন, বাসি মুখে খাওয়া ভালা না, একটু কুলি কইরা নিতে পারতা। পোয়াতে মানুষ বুঝে হইনা না চললে হইব। ধরা খেয়ে চোরের মতো মুখ লুকিয়ে কলপারের দিকে হাঁটা ধরল পলি। তালে বিদ্রুপ হাসল, সঙ্গে সঙ্গে পিছু ফিরে স্বামীকে জিভ দেখালো সে। সকালে নাস্তা সবাই একসঙ্গে করলো। নাস্তা শেষে সুজন, রুহুল, মাসুম বেরিয়ে গেল কাজে। আকবর মিয়াকে কাশেম আলী আর তালেব মিলে ধরে ধরে বিছানায় নিয়ে বসালো। লোকটার পায়ে পানি উঠে ফুলে গিয়েছে, ঠিকঠাক আর চলাচল করতে পারে না। হঠাৎ করে কি যে হয়ে গেল। হাঁটুর উপরে উঁচু বালিশে হাত রেখে বৃদ্ধ বললেন, শরীরটা ভালো না, কখন কি হইয়া যায়। কাশেম আলী গম্ভীর হয়ে বললেন, এমন কথা মুখে আনবেন না আব্বা, আল্লাহ আমনের হায়াত আরো বাড়াইয়া দিক। এখনো বাপের ভরসায় চলতে হইব, কয়দিন পর দাদা নানা হইবে। ভরা সংসার তোগো, আমার পর তুই আর নজরুলই তো এইবারের কর্তা। সব দায়িত্ব তোগো দুই ভাইয়ের, সব সময় একলগে থাকবে। অন্যের কথায় কাজে লাগিস না, মাইনসে কারো ভালা সহ্য করতে পারে না। নজরুলরেও আমি কইয়া দিছি। আমনে আমগো যেই শিক্ষা দিয়া বড় করছেন আব্বা, ব্যাঠিক পথে কখনো যাই নাই, আর যামও না। তগ উপরে আমার ভরসা আছে। হন তালেব, তোরাও ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করিস না, কখনো লোভ করিস না। লোভ খারাপ জিনিস, সবসময় পরিশ্রম করবি। আল্লাহ পরিশ্রমীকেও নিরাশ করেন না। আর সর্বশেষ কথা, বইনেরও কখনো ত্যাগ করিস না। মিশ্রিতকে একমাত্র বইন, তোরা ছাড়া ওর আর কেডা আছে। হ্যাঁ, বিপদ আপদে সবসময় ঝাঁপাইয়া পড়বি। নাজের রক্তটা হইলেও মানুষ ভালা, ওর লোকের সম্পর্ক ঠিক করে নিস। এই দুনিয়াত পোলাটার আপন বলতে মিস্ত্রি ছাড়া আর কেউ নাই। ঘরের মানুষই ওর শত্রু। ওর এই অবস্থার লাইগা আমিও কম তাই না, কিন্তু কখনো প্রায়শ্চিত্ত করতে পারি নাই। তাই তো মিস্ত্রির লোকে ওর বিয়া দিছিলাম। তালেব মনোযোগ দিয়ে দাদার কথা শুনে, এত বছরে আজ প্রথম হয়তো দাদা চান তার সঙ্গে এভাবে কথা বলছেন। বিশ্বাস করে জানাচ্ছেন দীর্ঘদিন ধরে রাখা, গোপন রাখা সব কথা। আজ দীর্ঘক্ষণ ছেলে নাতির সঙ্গে কথা বললেন বৃদ্ধ। এক পর্যায়ে দুর্বল কণ্ঠে বললেন, অনেকদিন ওর লগে দেখা হয় না, কথা হয় না, একটু আইতে কইবি। কে জানে কি অবস্থায় আছে। বাপও তো নাই যে একটু মাথায় হাত রেখে সান্ত্বনা দিব। কইস আমার অসুখ, কখন কি হইয়া যায় ঠিক নাই, তাই আমি ওরে ডাকছি। অন্যান্য দিনের তুলনায় আকবর মিয়াকে আজ একটু বেশি অস্থির লাগছে। অল্পতেই চোখ থেকে অশ্রু ঝরছে। বেশি কথা বলছেন, স্ত্রীকে কাজ ছাড়া করছেন না। বয়সের ভারে শরীরটা দুর্বল হয়ে গেছে। এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের 43 নম্বর পর্ব। যাত্রাপথ লিখেছেন মাসফিত্রা মিময়, পর্ব সংখ্যা 4। অগ্রহায়ণের শেষ লগ্ন। ভোর কিংবা সন্ধ্যা নামলে শীতের কনকনে হাওয়ায় শরীর জমে যায়। দুপুরের রোদেও এখন আর গা ঝলসানো তাপ নেই, চারিদিকে শুধু শীতের আমেজ। ঘুমকে অবজ্ঞা করে সারা রাত জেগে অসুস্থ স্বামীর সেবা করেছে মিস্ত্রি। আল্লাহর রহমতে বুড় হতেই নাজিরের গা থেকে জ্বর ছেড়েছে, অথচ তাও যেন ছেলেটা বেকাবু। ঘুম থেকে উঠে গরু ছাগলকে খাবার খাইয়ে কনকনে ঠান্ডা পানি দিয়ে গোসল সেরে এসেছে। ভেজা লুঙ্গিটা দড়িতে মেলে গামছা দিয়ে চুল মুছতে মুছতে রান্নাঘরে উকি দিল সে। জিজ্ঞেস করল, বউ কি রান্ধ? দুধ জাল দিই, গতকালকের ভাত তরকারি সব রয়ে গেছে, আজ পান্তা ভাত খাবেন? অসুবিধা নাই, পারলে 2টা মরিচ পোড়া দিও। দিয়েছি, আজ সারাদিন ঘরে শুয়ে বিশ্রাম নেবেন, অসুস্থ শরীর নিয়ে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আইসি আমার গুরুজন, কাম না করলে সংসার চলবো কেমনে? একদিন না কাজ করলে যেন অভাব অনটনে না খেতে পেয়ে মরে যাব। জাল দেওয়া দুধের পাতিল চুলা থেকে নামিয়ে গ্লাসে ভরে গরম গরম স্বামীর হাতে ধরিয়ে দিল মিশ্রি। নিন, এখানে বসে পুরোটুকু খাবেন। নাজির দ্বিমত করল না, গ্লাস হাতে নিয়ে চুমুক দিতে জিভে ছাকা লাগলো। মুখ কুচকে বলল, উফ কি গরম। ফোনা দিয়ে তাড়াহুড়া করে খেলে এমনই হয়। অপর আরেকটি গ্লাসে দুধ ঢেলে রান্নাঘর থেকে বের হয়ে এলো মিশ্রি। নাজির তার পথ রোধ করে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার পূর্বেই মেয়েলি কোমল ঠোঁটে চেপে ধরল গরমে জ্বলতে থাকা নিজের জিহ্বা।
মিছরি হতবাক হলো। নড়ার শক্তিটুকুও যেন দেহে পেল না। কিছু সময় অতিবাহিত হতেই নাজির সরে গেল, তৈরি করলো দুজনের মধ্যে দূরত্ব। এমন এক ভাব যেন কিছুই হয়নি। ঢকঢক করে দুধটুকু গিলে স্ত্রীর হাত থেকে অপর গ্লাসটি নিয়ে নওশাদের ঘরের দিকে যেতে যেতে বলল, সঙ্গের মতো দাঁড়াই আসো কেন? পাতলের দুধটুকু চুপচাপ খাইয়া ভাত বাড়ো, খেতে চাইতে হইব। বিথি বারান্দায় দাঁড়িয়ে তাদের কার্যকলাপ সবটাই দেখল। ললাটে ফুটে উঠল বিরক্তির ভাঁজ। মুখ বিকৃত করে বিড়বিড় করে কী সব বলতে বলতে যেন ফিরে গেল ঘরে। নাজির সোজা নওশাদের ঘরে এলো। হাত মুখ ধুয়ে বিছানায় মনমরা হয়ে বসে আছে ছেলেটা। ভাইয়ের উপস্থিতি টের পেতেই মাথা তুলে তাকালো। দুধের গ্লাস তার হাতে ধরিয়ে দিয়ে নাজির বলল, এমন কইরা মুখ লুকাইয়া বইয়া রইছিস কেন? পুরুষ মানুষের দুর্বল হইতে চলে? তো কি করব? এত কিছু জানার পরেও স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব? অসম্ভব না। এত পাপ করার পরে ওই অমানুষগুলা ভালা মানুষের মুখোশ পইরা সুখী শান্তিতে থাকতে পারলে তুই কেন পারবি না? আমরা বাপ মা ছাড়া বড় হয়েছি নওশাদ। অসময়ে আল্লাহ ছাড়া আমাকে আর কেউ আসল না। সেসব কখনো ভুলবে না। অতীত যে ভুলে সেই নিজের লক্ষ্য থেকে সইরা যায়। তাই শক্ত হ, এমন শক্ত হ যাতে কেউ আঘাত কইরা ভাঙতে না পারে। পারছি না ভাই। পারতে হইব। একলা শুইয়া বইয়া থাকলে কষ্ট কমার বদলে বাড়ব। তোর ভাবির রান্না শেষ, আমার লগে আয়, খাইয়া খেতের মিহি যাই। এক লগে এত কাম আমার একলার পক্ষে সম্ভব? থেমে দম ছেড়ে পুনরায় বলল, শহরে যাবি কবে? ভূমি অফিস ঘুইরা পর পাসপোর্ট অফিসে যাবি। পাসপোর্ট অফিস কেন? আমি দেশ ছেড়ে কোথাও যাচ্ছি না। ওইটা পরে দেখা যাইব, আয় আমার লগে। মনের কথা মনে রেখা দে। কেউ খোঁচাইলেও কখনো কাউরে কিচ্ছু কইবি না। পিঠ পিছে আপন মানুষই কিন্তু ছুরি দেয়, তা তো জানোসই। নওশাদ চুপচাপ মাথা নাড়ল। ভাইয়ের পিছু পিছু খাবার ঘরে এসে কোনো মতে খেয়ে পেট ভরালো। তারপর কারোর সঙ্গে কথা না বলে নাজিরের সাথে বাড়ি থেকে বের হয়ে গেল। সকালে দাদার সাথে কথা বলা শেষে নাজিরের খোঁজে বাড়ি থেকে বেরিয়েছে তালেব। মাঠ ঘাট ঘুরে শাহবাড়ির সামনে এসে থামল সে। ভেতরে ঢুকবে কি ঢুকবে না দ্বিধায় পড়ল। সেই দ্বিধা কাটিয়ে ওঠার পূর্বেই হঠাৎ দেখতে পেল এদিকেই আসতে থাকা মিল্টনকে। কাল বিলম্ব না করে সোজা জিজ্ঞেস করল, নাজির কইরে, ডাকতে তো। অতীতে মাস্টার বাড়ির লোকেদের সঙ্গে সরাসরি আক্রমণাত্মক সম্পর্ক থাকলেও এখন আর তাদের সঙ্গে কোনোরূপ খারাপ আচরণ মিল্টন করে না। নাজির নিষেধ করে দিয়েছে। প্রত্যুত্তরে ভদ্রভাবেই বলল, ভাইজানের বাড়িত নাই, একটু আগে পুবপাড়ার হৌরা খেতে যাইতে দেখছি। আমারে পাঠাইছে কীটনাশক লয়ে যাইতে। তালেব আর কথা না বাড়িয়ে সেদিকে হাঁটা ধরল। পৌঁছতে বেশ সময় লাগলো। একেবারে পূব পাড়ার শেষ মাথার জমি। নাজির ওই পাড়ার সেলিম মোল্লার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে, সাথে আরো দুজন অচেনা লোক। দেখে বোঝাই যাচ্ছে না এই ছেলেটাই যে গতকাল অসুস্থ ছিল। স্ত্রীর সেবা শুশ্রূষা তবে ভালোই কাজে দিয়েছে। শরীরের তাপমাত্রাও এখন স্বাভাবিক। তাই বিশ্রামকে বিদায় জানিয়ে বাড়ির কাজ শেষ করে খাবার খেয়ে চলে এসেছে চাষের জমিতে। তালেব সামনে আর এগোলো না, কথা শেষ হওয়ার অপেক্ষায় রইল। ততক্ষণে মিল্টন বাড়ি থেকে চলে এসেছে। ফসলের জমির দিকে এগিয়ে যেতে যেতে হাঁক ছেড়ে ডাকল, ভাইজান, আমনে সুমন্দি আইছে। মিল্টনের ডাকে তাদের আলোচনায় ব্যাঘাত ঘটল বলেই মনে হলো। নাজির দূরে দাঁড়িয়ে থাকা তালেবের দিকে এক পলক তাকালো। তালেব অপ্রস্তুত হলেও মৌন রইল। লোকগুলোকে বিদায় দিয়ে গলায় গামছা ঝাড়তে ঝাড়তে তার সামনে এসে দাঁড়ালো নাজির। নাটকীয় ভঙ্গিতে বলল, আসসালামু আলাইকুম সম্মানিত সুমন্ধি, হঠাৎ কি মনে কইরা? আজকাল তোর দেখা পাই না, থাকস কই? বাড়িতে। আপনার বইনও ভালো আছে? ফাইজলামি ছাড়। আচ্ছা, দাদা যান যাইতে কইছে। একটু কাম আছে, পরে যামো। দাদাজানের এইবার অনেক অসুখ, পায়ে পানি উঠছে, সাহায্য ছাড়া চলতে পারে না। কয়দিন ধইরা তোর লগে দেখা করার লাইগা বেচান হইয়া রইছে। আয় একবার দেখা করে যা। বাড়িতে এখন আব্বা ছাড়া তেমন কেউ নাই, কখন কি হইয়া যায়। তালেব ভেবেছিল নাজিরকে বুঝিয়ে রাজি করাতে তাকে আরো শব্দ ব্যয় করতে হবে, কিন্তু তার প্রয়োজন হলো না। ছেলেটা কি ভেবে যেন সহজেই রাজি হয়ে গেল। মিল্টনকে ডেকে জমিতে কীটনাশক ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়ে বলল, ওই দিকের কাম শেষ হলে নওশাদরে লইয়া মিলে গিয়া হিসেবের খাতাটা ধরাই দিস। তারপর তালেবকে তাড়া দিয়ে বলল, চলো। সকাল আর দুপুরের খাবার পর বাড়ির বউদের হাত ফাঁকাই থাকে। দিলারা বেগম রোদে আচার শুকাতে দিয়ে পেরি পেতে বসলেন। পাশের বাড়ি থেকে দুজন মহিলা এসেছে, তাদের সঙ্গে দুই জা মিলে হেসে গল্প করছেন। সৈয়দুন্নেসা আজ আর ঘর থেকে বের হননি।
অসুস্থ স্বামীর পাশে বসে আছেন। বুড়োর প্রতি তিনি বরাবরই কৃতজ্ঞ। তার জন্যই তো এই জীবনে এত সুন্দর একটা ভরা সংসার আর সম্মান পেয়েছেন বৃদ্ধা। নইলে কি হতো তার? যৌবনকাল তো মোটেও ভালো ছিল না। নাজির বাড়িতে প্রবেশ করে শাশুড়িকে দেখে লম্বা একটা সালাম দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আম্মাজান। পারুল ভূত দেখার মতো চমকে উঠলেন। আমতা আমতা করে সালামের জবাব নিয়ে উঠে দাঁড়ালেন। নাজির হাসি মুখে তালেবের দেখিয়ে দেওয়ার কক্ষে প্রবেশ করল। সে যেতেই ছেলের উদ্দেশ্যে পারুল জিজ্ঞেস করলেন, অসময়ে জামাই এলো যে, মিস্ত্রি ঠিক আছে? দাদা জানের লোকে দেখা করতে এসে। দিলারা বেগম উঠে গেলেন। বাড়িতে জামাই এসেছে বলে কথা, আপ্যায়নের জন্য কিছু না কিছু সামনে তো দিতেই হয়। ছোট যাকে তাড়া দিয়ে বললেন, আয় তাড়াতাড়ি চা চাল দে, আমি বিস্কুট বাইর করতেছি। আজ আবার জামাইয়ের সামনে বেশি কথা কয়ে ফেলিস না, ভালো ব্যবহার করবে। ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করে উপস্থিত মানুষদের সালাম দিল নাজির। আকবর মিয়া তাকে দেখে বেচায় খুশি হলেন। সেই খুশি নাজিরের সহ্য হলো না। সৈয়দুন্নেসা চেয়ার এগিয়ে দিয়ে বললেন, এনে বউ না জামাই, তুমগো দাদাই এতক্ষণ তোমার কথাই কইতেছিল। কি কথা কইতেছিল? নিন্দা করতেছিল বুঝি আমার নামে? আকবর মিয়া হাসলেন, বললেন, হ, অনেক নিন্দা করতেছিলাম। হায় হায়, সামনের দাঁত দিয়ে পড়ে গেছে। বয়স হয়েছে না, নাতের ঘরে পুঁতি দেখছি, আর কয়দিন? নাজিরের চোখ গিয়ে স্থির হলো ফোলা পায়ের দিকে। জিজ্ঞেস করল, পায়ের এই অবস্থা কেন? জানি না, হঠাৎ করে পানি উঠছে। কয়দিন ধরে অসুখ, মনে হয় আর বাঁচব না। এত তাড়াতাড়ি মরবেন না, এখনো কত কিছু দেখা বাকি। কিছুক্ষণ পর কাশিম আলী এসেও বসলেন সেখানে। নাজির কি বলবে বুঝতে পারল না। আগের মতো রসকস ফুর্তি তার মনে নেই। বাহ্যিকভাবে যা দেখায় সবই অভিনয়। কাশিম আলী বললেন, শুনলাম নওশাদের নাকি তালাক হইছে, গ্যারামে কি এইবার একেবারেই আইয়া পড়ছে? আকবর মিয়ার হাসি প্রদীপের শিখার মতো নিভে গেল। বিস্ময় নিয়ে বললেন, সে কি, অয়না নিজে পছন্দ করে বিয়ে করছিল? সব পছন্দে কি আর সুখ থাকে? একলগে থাকতে পারবো না মনে হইতেই দুইজনের ইচ্ছাতে ছাড়াছাড়ি হইয়া গেছে। তারপরেও পরিবার লগে বইয়া কথা কওয়া উচিত ছিল। বিয়া তো আর ছেলে খেলা না যে চাইলাম করলাম আবার ভাঙ্গে ফেলাইলাম। বইছিলাম, কিন্তু মাইয়ার পরিবারের মানুষ একটু বেশি অহংকারী। তারা চায় তাগো মাইয়ারে লইয়া মাইয়ার জামাই শ্বশুর বাড়ি ঘর জামাই থাকবো, তাগো কথায় উঠবস করব। আমার আবার এইসব পছন্দ না। পুরুষ মানুষ পুরুষ মানুষের মতোই ঘাড় উঁচা কইরা বাঁচব, অন্যের দাসত্ব মানব কেন? নওশাদে যদিও কম চেষ্টা করে নাই, কিন্তু মাইয়াইও তেমন জোর দেয় নাই। তাই আর কি বেশি দূর সম্পর্ক আগায় নাই। যা হয়েছে ভালোই হয়েছে। আকবর মিয়া মাথা নাড়ালেন। কাশিম আলী বললেন, তা ঠিক করছে। বেশি দাঁতওয়ালা মাইয়া দিয়া সংসার হয় না। মাইয়া সংসারে বাপ মা কেন না কলাইব? চট করে মেঝে থেকে দৃষ্টি সরিয়ে শ্বশুরের মুখের দিকে তাক করল নাজির। কাশিম আলী ভরকে গেলেন। আকবর মিয়া কিছুক্ষণ নীরব থেকে বললেন, এখন ওই কি করব, একলা একলা তো দিন চলবো না। ভালা মাইয়া দেখা বিয়া দিয়ে দেওয়া উচিত। আমি দিমু নাকি? দুই ভাইয়ে আকবর মিয়ার নাতিন লইয়া সংসার করবি না হয়? বইনে বইনে মিল মোহাবত থাকবো। সৈয়দুন্নেসা জিজ্ঞেস করলেন, কার কথা কন? আবেদার মাইয়া শালিকের। ভালাই ডাঙ্গর হইছে, আমগো মিস্ত্রির সমানিত। মিস্ত্রির থেকে বছর দেড়েকের বড় আব্বা। কাশিম আলী বললেন। এই আলাপ নাজিরের পছন্দ হলো না। বলল, মাত্র তালাক হইছে, এখনই বিয়া করব না। ভাবতাছি দেশের বাইরে পাঠাইয়া দিম। দেশে থেকে লাভ কি? হ্যার পরে না হয় ভালা মাইয়া দেখা বিয়া দিয়া দিম। বিদেশ পাঠাবি? ভাবতাছি, কিন্তু সে রাজি হয় না। এখন দেখি কি করা যায়। লেখাপড়া তো শেষই, চাইলে চাকরি বাকরি করতে পারবো, কিন্তু ভালা চাকরির লাইগাও তো আজকাল ঘুষ লাগে। মাথা নাড়লেন সবাই। নাজির এবার তাড়া দিয়ে বলল, ডাকছিলেন কেন? কিছু কওয়ার থাকলে কন, একটু কাম আছে আমার। দিলারা বেগম আর পারুল চা বিস্কুট ফলমূল নিয়ে ঘরে প্রবেশ করলেন। দুটি চেয়ার একসঙ্গে জুড়ে তার উপরে রাখলেন সব। দিলারা বললেন, বেশি কিছু আয়োজন করতে পারি না বাবা, দুপুরে কিন্তু না খাইয়া যাওয়া চলবো না। কথা শেষ হইলে আমি চলে যাবো চাচি, না হইলে বউ আবার রাগ করব। তা তোমার বউয়ের সংসার কেমন করে? দিলারা জিজ্ঞেস করলেন। ভালাই, আস্তে আস্তে শিখতাছে, তবে আগে থেকে বুঝদার সংসারই হয়েছে। কাশিম আলী বললেন, ওই এমনি তো বুঝদারি, আদর করে বুঝাইলে সব বুঝবো, কিন্তু ধমক দিয়ে কিছু কইলেই করবো ঘাউরামি। বেশ কিছুক্ষণ কথাবার্তা শেষে সবাই একে একে ঘর থেকে বেরিয়ে গেলেন। এখন শুধু রয়েছেন আকবর মিয়া আর সৈয়দুন্নেসা।
সময় সুযোগ পেয়ে বৃদ্ধ প্রশ্ন করলেন, তুই তো আমারে কোনো খবর দিলি না, আমার কি সত্য জানার অধিকার নাই? কোন সত্য? নাজির বুঝল না। তোর মামার বাড়ি গেছিলি? হ, আব্বা মরার আগেই গেছিলাম। পাইছস তোর মায়ের খোঁজ? মরা মানুষের খোঁজ পাওয়া যায়? বুড়োর হাস্যোজ্জ্বল মুখখানায় আধার নেমে এলো। ঘরের কানা কানায় নিস্তব্ধতা ভর করল। সৈয়দুন্নেসা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, মরা মানুষ মানে? নাসরিন মরে গেছে? বৃদ্ধার প্রশ্নের উত্তর দেবে কি দেবে না বুঝতে পারছে না নাজির। আকবর মিয়া অস্থির হয়ে উঠলেন। উঠে বসার চেষ্টা করে বললেন, কিছু লুকাইস না দাদা, যা সত্য জানতে পারছস সব আমারে কম। নাজির এক পলক বৃদ্ধার দিকে তাকালো। আকবর মিয়া আশ্বস্ত করে বললেন, এইটা আমার সহধর্মিনী, জীবনে এমন কিছু নাই যা আমি তার কাছে কই নাই। দেহ আলাদা হইলেও আমগো আত্মা এক, তাই চিন্তা নাই। নাজির দীর্ঘশ্বাস ফেলল। আপনার কথাই ঠিক। যেই নারীর স্বামী সন্তানের প্রতি এত ভালোবাসা, সেই নারী কখনো ভরা সংসার রেখা পলাইতে পারে না। আমার মা 21.5 বছর আগে এই পৃথিবী ত্যাগ করছে। খুব যন্ত্রণা নিয়া নিজের সম্মান খোয়াইয়া এই পৃথিবী ছাড়ছে। আমার মায়ের রাইতের আধারে ওরা, গলার স্বর তার এলোমেলো হয়ে যায়, নোংরা শব্দ উচ্চারণ করতে পারে না। তবুও কথা শেষ করার উদ্দেশ্যে বলে, নিজেকে স্বার্থের লাইগা তারা আমার মায়েরে মাইরে ফেলেছে। আব্বা দেখে ফেলায় আব্বারেও তারা মাইরা ফেলাইতে চাইছিল, কিন্তু আল্লাহর রহমতে শেষমেশ বাইচা গেছে। হ্যার পরে গ্যারামে ছড়াইছে মা নাকি পলাইয়া গেছে। এতগুলা বছর ধইরা আমরা তাই বিশ্বাস করছি। আমার মায়েরে আমি ঘৃণা করছি। বিপৎস সত্যটা বিশ্বাস করতে কষ্ট হয়। আকবর মিয়া জানেন ফতেহ আলী শাহর 2 পুত্র খারাপ, অমানুষ, কিন্তু তাই বলে নিজের ভাই আর ভাইয়ের স্ত্রীর সঙ্গে। অসুস্থ বৃদ্ধ যেন সেই কথার ভার নিতে পারেন না। নাজির আজ কিছুই লুকালো না। মনের মধ্যে কথা জমিয়ে রাখলে মানুষ ভালো থাকতে পারে না, অস্থির লাগে, কাজে কর্মে মন বসে না। সামনে বসা বুড়োকেই এই শেষ সময়ে নাজিরের ভীষণ বিশ্বাস করতে ইচ্ছে করছে, তাই গোপন কথাগুলো বলে দিল। সৈয়দুন্নেসার চোখ জোড়া ভেজে উঠল, কান্নাজড়িত কণ্ঠে বলল, কত খারাপ আল্লাহ, এই দুনিয়াতে তুমি হাগো বিচার কইর। লোভের কারণে এমনি কেউ কারো প্রাণ নেয়? এই শত্রুগো মাঝখানে কেমনে এতকাল থাকছস তুই? আকবর মিয়া ছটফট করতে করতে বললেন, ওই বাড়ি ওই বংশ তুই ছাইরাতে, ওকে মধ্যে থাকার আর দরকার নেই। যদি তোকে 2 ভাইয়ের লোকেও এমন করে, আমি তো এত কিছু জানতাম না, আজও করতে পারি নাই। আমার নাতিনের এখন কি হইব? আইলা পর, আমি আসি, আমার পোলারা তোলে সাহায্য করব। নাজির উঠে দাঁড়ালো, দীর্ঘশ্বাস ফেলে বলল, বিপদ থেকে পালায় ভীতুরা, কিন্তু নাজির সাথে তো ভীতু না। মাথার উপরে আল্লাহ আছেন, কিছু হইব না। কারো সাহায্যের আমার আর দরকার নাই। মানুষের সাহায্য ছাড়াই আমি নাজির সাথে এতদূর পর্যন্ত আইছি। মুখোশ পরা বাপ দাদা মায়ের খুনিগুলোকে বাস করছি। এখন আর কি করব তারা? এর শেষ আমি দেখেই সারমো। কথা শেষে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না নাজির। আকবর মিয়া তাকে ডাকলেন, তবুও পিছু ফিরে তাকালো না সে। বেরিয়ে এলো বাড়ি থেকে। বুকে তার জমে আছে সহস্র দিনের প্রতিশোধের আগুন। আকবর মিয়ার চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু। স্ত্রীর চামড়া কুঁচকে যাওয়া হাত জোড়া ধরে বললেন, লোভের মতন প্রতিশোধ বড় খারাপ জিনিস দুনা, কাউরে সুখে থাকতে দেয় না। দুনিয়ায় হেরা রাজা হইলেও পরকালে ভিখারি। হ্যাঁ গো, বিচার আল্লাহ করব। ওরা তুমি থামাও, জীবন নষ্ট করে লাভ নাই, ওই একলা পারবো না। স্বামীকে সান্ত্বনা দেওয়ার ভাষা পেলেন না সৈয়দুন্নেসা। তার মনের অবস্থা তো আহামনি ভালো নয়। পিতার কণ্ঠস্বর শুনে ছেলেরাও এসে উপস্থিত হলো ঘরে, অথচ এই কান্না, অস্থিরতা, বিলাপের পেছনের সত্য কাহিনী জানতে পারল না কেউ। সারাদিন এভাবেই চলল। নাতিরাও দুপুরের দিকে ফিরে এলো বাড়ি। পুত্রবধূরা মাথায় পানি ঢাললো, ছেলে নাতিরা হাতে পায়ে তেল মালিশ করে দিল। 2 পুত্রকে পাশে বসিয়ে কি কি যেন বললেন তিনি। আর তারপর এই নিষ্ঠুর পৃথিবীকে চির বিদায় জানিয়ে দীর্ঘদিন একসঙ্গে পথ চলা স্ত্রীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বৃদ্ধার সঙ্গী হারানোর ব্যথা সহ্য করতে পারল না, চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারালো। পরিশেষে মাস্টার বাড়ির প্রাণ কর্তা বনখড়িয়া গ্রামের কঠোর ব্যক্তিত্বের অধিকারী আকবর মিয়ার অধ্যায়ও ফুরালো। এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের 44 নম্বর পর্ব। যাত্রাপথ লিখেছেন মাসফিত্রা মিমুই, পর্ব সংখ্যা 45।
আকবর মিয়ার প্রাণহীন দেহখানা মেঝেতে শোয়ানো, আপাত মস্তক একটি রংহীন চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। আশেপাশে মানুষেরা কাঁদছে, বিলাপ করছে, কেউ বা রবের নিকট মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া করছে। মসজিদের মাইকের মাধ্যমে মৃত্যু সংবাদ পৌঁছে গিয়েছে দূর দূরান্তে। মুহূর্তে গ্রামের নবীন প্রবীণেরা ছুটে এসে জমায়েত হয়েছে মাস্টার বাড়ির দোরগোড়ায়। এমনকি ৩ কন্যা তমিজা, আবেদা, সরলা ও সন্ধ্যার পূর্বেই চলে এসেছে বাবাকে শেষ দেখা দেখতে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আঘাত বোধ হয় সরলাই পেয়েছে। পিতার লাশের পাশে এলোমেলো বসে চোখ আর নাকের পানি এক করে আর্তনাদ করছে। আব্বা, আব্বা গো, আমার মাফ চাওয়ার সুযোগটাও দিলেন না আব্বা। আমার আব্বাই আমার উপরে অভিমান লইয়া এই দুনিয়া ত্যাগ করছে। ও আব্বা, এই অপরাধ লইয়া আমি বাঁচব কেমনে? মাইয়া নামের কলঙ্ক আমি, আব্বা গো। কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারালেন তিনি। ভাগ্নে ভাতিজারা তাকে ধরে নিয়ে রেখে এলো পাশের ঘরে। শুধু সৈয়দুন্নেসাই কাঁদছেন না, মৃত স্বামীর বরফের মতো শক্ত হাতটা মুঠোয় ধরে বসে আছেন। কৈশোরে সংসার, পরিবার, সমাজের অমানবিক নির্যাতন থেকে বাঁচতে যখন মৃত্যুর পথ বেছে নিয়েছিলেন, তখন তার সামনে আলোর দিশারি হিসেবে যুবক আকবর মিয়াকেই মহান আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। লোকটার আগমনে যুবতী সৈয়দুন্নেসার জীবন বদলেছে। পেয়েছিলেন এত সুন্দর সংসার, ঘর আর মাতৃত্ব। কত যোগ হাতে হাত রেখে পাড়ি দিয়েছিলেন, অথচ সেই লোক দুনিয়া ছেড়ে চলে গেলেন, রেখে গেলেন তাকে একা। ওই তো দূরের ওই আরামদায়ক কেদারা খালি পড়ে আছে, ওখানে তো রোজ বসতেন, অথচ আজকের পর থেকে কেউ বসবে না। এই ঘরটায় কিছুদিনের অতিথি হয়ে একা থাকতে হবে বৃদ্ধাকে। খাটের সাথে হেলান দিয়ে শূন্যে তাকালেন তিনি। ছেলেদের উদ্দেশ্যে বললেন, গোসলের ব্যবস্থা কর, তগো আব্বাই কষ্ট পাইতেছে। সবাই রে কানতে নিষেধ কর। কানতে হইব কেন? তো দোয়া কর, দোয়া, তেনারে শেষ গোসল আমি দিমু। ছেলেদের চোখেও পানি টলমল করছে। অদূরে শালিক পাখির দল করছে হাহাকার। বিড়ালছানা উদাস হয়ে ঘরের সামনে করছে মেয়াও মেয়াও। রোজ নিয়ম করে 2 বেলা বুড়ো তাদের খাবার দিতেন, সেই বুড়ো আজ আর নেই। পড়ে আছে তার নিথর দেহ। একটু পর হয়তো এই চিহ্নটুকুরও ঠাঁই হবে 3.5 হাত মাটির নিচে। তারপর থেকে কে খাবার দেবে তাদের? প্রবীণদের মুখমণ্ডলে বেদনার ছাপ। ভিড় থেকে ভেসে আসছে আলোচনা। অনেক ভালো মানুষ আছিলেন, দেখা হইলেই হাইসা হাইসা কথা কইতেন, ন্যায়ের পক্ষে থাকতেন। ধীরে ধীরে গ্রাম থেকে সব ভালা মানুষ গেলেগা, আঙ্গ কি হইব? চারিদিকে হাই হুতাশ আর আফসোস। বাড়িতে নেমে এসেছে শোকের মাতম। মায়ের পাশে বসে মেয়েশ্রীও কাঁদছে। তার থেকে দৃষ্টি সরিয়ে নাজির এক পলক সে মৃত কঠিন মুখখানা দেখল। মুহূর্তে বুকে যেন হাহাকার করে উঠল। এক অদ্ভুত শূন্যতা আর ভার একসাথে এসে চেপে বসলো তার উপর। বুকটা চেপে ধরল সে। মাইকের সংবাদটা শুনেই স্ত্রীকে নিয়ে ছুটে এসেছিল নাজির। আজ সকালেও তো বুড়োর সঙ্গে কত কথা বলে গিয়েছিল, অথচ তখন কি সুন্দর তার সঙ্গে হেসে কথা বলেছে। নাজিরের আফসোস হয়, কেন যে তাড়াহুড়া করলো। আর একটু কাছে বসলে কি হতো? ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পৃথিবীতে তার ভালো চাওয়ার মতো, দুঃখ বোঝার মতো কেউ আর রইল না। এ জীবনে যাদেরকে নাজির ঠুনকো মনে করেছে বা ঘৃণা করেছে, আসলে তারাই ছিল নাজির সারা একমাত্র আপন। আর যাদের ভেবেছিল আপন, তারাই তার অনিষ্টকারী। নাজির পিছু হাঁটে। লাশকে গোসলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর ঘন্টা 1.5 পর জানাজা। নাজিরের কানে বেজে ওঠে বুড়োর করুণ কণ্ঠস্বর, আমি মরলে আমার লাইকে দোয়া করবি তো নাজির? আফসোস করবি একটু? নাজিরের আজ সত্যি আফসোস হয়, মন থেকে দোয়া আসে। নিজেকে বড্ড একা একা লাগে, কি বিষণ্ণতা চারিদিকে। মাগরিবের আজানের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। আজ আর সাদা লুঙ্গি পাঞ্জাবি পরে কেউ মসজিদে নামাজ পড়তে চায় না, অথচ বুড়ো এক ওয়াক্ত নামাজও সহজে কাজা দিত না। মাগরিবের নামাজ শেষে সৈয়দুন্নেসা নিজে স্বামীকে গোসল করালেন। বুড়ো প্রায় বলতো, তোমার আগে আমি মরলে আমার গোসল তুমি দিও দুনা। স্বামীর সেই আবদার পূরণ না করলে হয়? বিয়ের পর স্বামী বলেছেন এমন কোনো কাজ নেই যেটা সৈয়দুন্নেসা করেননি। গোসল শেষে আতর সুরমা মাখানো হলো। কি সুন্দর স্নিগ্ধ যে লাগলো দেখতে। ঠোঁটের কোণে মুচকি হাসি খেলা করছে। সৈয়দুন্নেসা চোখ ফেরাতে পারেন না। মন ভরে চেয়ে চেয়ে দেখলেন, এই সৌন্দর্য কি আর কখনো দেখার সৌভাগ্য হবে? কানের কাছে ফিসফিস করে বললেন, আমার লেগা আপনি অপেক্ষা কইরেন।
খুব শিগগিরই আমি আপনার কাছে আইয়া পড়মু। ওই আন্ধার কবরে ডরাইন না। আমি আপনার লাইগা আল্লাহর কাছে রোজ দোয়া করমু। আল্লাহ তো জানে আপনি মানুষ কত খাঁটি। নজরুল আলম তাড়া দিয়ে বললেন, আম্মা, সময় যে হইয়া গেছে, আব্বারে লইয়া যাইতে হইব। পুত্রের কথায় বৃদ্ধার দুর্বল দেহে কম্পন ধরে মাথা তুলে তাকিয়ে জিজ্ঞেস করেন, এখনই লইয়া যাইবি? জানাজা শেষে সোজা কবর দিবি? নজরুল আলমের ভীষণ কষ্ট হয়। পুরুষ বলেই হয়তো শুধু হাউমাউ করে কাঁদতে পারেন না। আকবর মিয়া আসলে আদর্শ একজন পিতা ছিলেন, যার ছায়াতলে তার নানা দাদা হওয়া ছেলেরাও নিরাপদ বোধ করত, ভরসা পেত। ভারী কণ্ঠে বললেন, হ আম্মা, আপনি তো কইছিলেন মরমাইন ছেড়ে দ্রুত কবর দিতে হয়। বুড়ো শেষ নিঃশ্বাস স্ত্রীর কোলে মাথা রেখে ত্যাগ করেছিলেন। অথচ সৈয়দুন্নেসার মনে হয় এখনো অনেক কথা বাকি, অনেক পথ চলা বাকি। বুকে কষ্ট লুকিয়ে রেখে স্বামীকে অন্তিম বিদায় জানিয়ে বললেন, লইয়া যা। নজরুল আলম এগিয়ে আসেন, কাফনের কাপড় দিয়ে মুখ বেঁধে ফেলেন। খাটিয়ার সামনের পায়া ধরেন তিনি আর কাশেম আলী, পেছনের দুটো ধরে সুজন আর তালেব। রুহুল, মাসুম, ফুপাতো ভাইয়েরা ঠিক তাদের পেছনে। তবজি হাতে আফাজউদ্দিনও পথ চলছেন তাদের সাথে। বিড়বিড় করে দোয়া দরুদ পাঠ করছেন, ফাঁকে ফাঁকে হাতের উল্টো পিঠে অশ্রু মুছে আড়াল করছেন। আকবর মিয়ার সঙ্গে তার সখ্যতা সেই বাল্যকালের। একসঙ্গে মক্তবে গিয়েছিলেন, নদীতে ভেলা ভাসিয়েছেন, লাঠিম ঘুরিয়েছিলেন। অথচ আজ সেসব শুধুই স্মৃতি। গুনগুন কান্নার আওয়াজ এখনো ভেতর থেকে ভেসে আসছে। যতক্ষণ দেখা যায় ততক্ষণ সেদিকে তাকিয়ে থেকে ঘরে এসে বিছানায় শুয়ে পড়লেন সৈয়দুন্নেসা। বিছানার চাদরে এখনো স্বামীর গন্ধ লেগে আছে। এশার নামাজের পর বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হলো। সচরাচর শুক্রবার ছাড়া মসজিদে খুব একটা মানুষ দেখা যায় না, কিন্তু অবাক করে কাণ্ড, আজ যেন মানুষের ঢল নেমেছে মাঠে। মাসুমের মনে হলো গোটা ইউনিয়নের মানুষ যেন চলে এসেছেন এখানে। ইমাম অনেক দোয়া দুরুদ পাঠ করলেন। জানাজা শেষ হলো। শেষবারের জন্য বহু মানুষ ছুটে এলো বৃদ্ধকে এক পলক দেখতে। অনেকে কেঁদেও দিল। মাসুম তাদের চেনে না, তবুও কান খাড়া করে শুনতে পেল তাদের কণ্ঠ। অনেক ভালো মানুষ আসিল, আল্লাহ জান্নাতবাসী করুক। জানাজা শেষে মৃতদেহ নিয়ে যাওয়া হলো পারিবারিক গোরস্থানে। এখানেই শুয়ে আছেন আকবর মিয়ার পিতা, মাতা আর প্রথম স্ত্রী জুলেখা। তার কবর খোদা হয়েছে ঠিক পিতার পাশে। ওই অন্ধকার নির্জন রাত্রিতে এক ছোট হারিকেনের আলোর মধ্যেই আকবর মিয়াকে শোয়ানো হলো কবরে। খুলে দেওয়া হলো মুখের সাদা কাফনের বাঁধন। তারপর শেষবারের মতো বিদায় দিয়ে মাটি চাপা দেওয়া হলো। কবরের ওপর খেজুর কাটা দিয়ে একসময় সবাই ত্যাগ করলো স্থানটি। শুধু সবার আড়ালে অন্ধকারের মধ্যে ঠায় দাঁড়িয়ে রইল নাজির। বৃদ্ধ তাকে বলেছিল অন্ধকার কবরে থাকতে তার কষ্ট হবে, অন্ধকারে সে ভয় পায়। দাঁড়িয়ে থাকা ছাড়া আর কি করার আছে নাজিরের? সে তো অকৃতজ্ঞ। নিজের বাবা মায়ের পরিণতি সম্বন্ধে জেনেও প্রতিশোধ নিতে পারেনি, বরং করছে শত্রুদের সঙ্গে বসবাস, খেয়েছে শত্রুর হাতে রান্না করা খাবার। কতক্ষণ যে এভাবে নাজির দাঁড়িয়ে থাকে সে খেয়াল তার নেই। সময় ও হিসাব করে না। আচমকা ভেসে আসে এক ভারী কণ্ঠস্বর, কাঠাই ওইখানে। নাজির পিছু ফিরে তাকায়। অদূরে টর্চ লাইটের আলো তার দিকে তাক করা। নাজির এগিয়ে আসে, মুখটা এবার পরিষ্কার হয়। বৃদ্ধ আফাজউদ্দিন দাঁড়িয়ে আছেন। তাকে দেখেই বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, তুই এত রাইতে এনে কি করস? আপনি কি করেন? মনে শান্তি পাইতাছি না। একদিন তো আমিও এমন কইরাই বিদায় নিম। সবাইরেই একদিন বিদায় নিতে হইব। এখন বাড়ির যান, রাইতের আন্ধারে ঘুরেন না, এমনিতেই হাঁপানির রুগী। দুজনে তারা একসঙ্গে হাঁটতে লাগতো। বৃদ্ধর হাঁটার গতি ধীর, তাই নাজিরও সেই গতি অনুসরণ করল। আফাজউদ্দিন বললেন, সেই ছোটবেলাতে আমরা একলগে বড় হইছি। কৈশোর পার হইতে আমগো লগে আইয়া যোগ দিল তোর দাদা, কিন্তু সবার আগে তো সেই গেল গা। সবচেয়ে কষ্টের আসিল তার বিদায়। আল্লাহ হেফাজত করো। দীর্ঘশ্বাস ফেললেন আফাজউদ্দিন। নাজির চুপচাপ পাশাপাশি হাঁটছে। তিনি ফের বললেন, তোকে মধ্যে তো এখন অনেক শত্রুতা, এইসব আর মনে পয়সা রাখিস না। নজরুলের বাপ কখনো তোকে খারাপ চায় নাই। এখন তো হ্যাঁ নাতনি বিয়া করছস, সংসার কেমন চলে? আল্লাহর রহমতে ভালাই। ভালা থাকলেই ভালা। মেইন সড়ক পর্যন্ত আফাজউদ্দিনকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে এলো নাজির। মিস্ত্রিকে আর আনতে গেল না। সত্য বাড়ির কর্তা মারা গিয়েছেন। এখনো সবার মধ্যে শোক অস্থিরতা চলছে।
থাকুক না হয় কয়েকদিন ওই বাড়িতে। ফটক পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখা গেল উঠানের চেয়ার পেতে বসে থাকা আমিরুল, মুমিনুল শাহ আর সিরাজুল্লাহকে। হেসে হেসে গল্প করছে। লোকটাকে দেখে নাজিরের মাথায় রক্ত উঠে গেল। ইচ্ছে করলো ছুটে গিয়ে ব্যাধারম পেটাতে। তার পিছু পিছু প্রবেশ করলো নওশাদ। সেও রেগে গেল, তবে ভাইয়ের মতো রাগকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে সশব্দে বলে উঠল, কুত্তার বাচ্চা। হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যেতে লাগলো সেদিকে। উপস্থিত মানুষদের কথা থেমে গেল। দৃষ্টি স্থির হলো তেরে আসতে থাকা হিংস্র নওশাদের দিকে। নাজির আটকে ওঠে, দ্রুত ছোট ভাইয়ের হাত চেপে ধরে থামিয়ে দিল। চাপা স্বরে শ্বাসেই বলল, মরতে চাস বদমাইশ? পারবি হাগুলোকে? রাগ সংবরণ কর, এই খেলা বুদ্ধির খেলা। তারপর সবার উদ্দেশ্যে উচ্চস্বরে বলল, ওই পাড়ার কুত্তার বাচ্চা দিছে, রাস্তায় বাইর হইলে জ্বালায়। সকলের হতবম্বতা কমল। ঠেলে ঠুলে নওশাদকে ঘরে পাঠিয়ে দিতে চাইল নাজির, কিন্তু আমিরুল শাহ বাধা দিলেন। ভাতিজাদের ডাকলেন, এদিকে আয়। নাজির বাধ্য ছেলের মতো এগিয়ে গেল। পেছন পেছন নওশাদও এলো। আরেকটা চেয়ার টেনে দুই ভাই পাশাপাশি বসলো। ভালো করে তাকাতেই দেখতে পেল মানুষরূপী অমানুষগুলোর মুখমণ্ডল চুলে খেলা করছে তৃপ্তির হাসি। সিরাজুল্লাহ চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আল্লাহর মার আল্লাহ লয়ে গেছে। বয়স তো কম হইল না, যত তাড়াতাড়ি মানুষ মরে ততই ভালা। আমিরুল শাহ তাল মেলালেন, আমগো শান্তি নষ্ট করতে করতে অর্ধেক জীবন পার করছে। নাজির যে তো মাঝে মাঝে কান পড়া দিতে চাইতো, খারাপ লোক। মুমিনুল শাহ গলা ছাড়লেন, মরা মানুষ লইয়া এত কথা কইতে নাই। হ্যাঁ গো, বাড়ির কি অবস্থা নাজির? তোর তো শ্বশুর বাড়ি, সুখ বাড়ি যেমন হয়, আমগো বাড়ির থেকে পুরো আলাদা। আপন মানুষের লেগে হ্যাঁ মায়া আছে, চোখে পানি আছে। আমগো নাই কইতেছস? আমিরুল শাহ জিজ্ঞেস করলেন। নাই তো, আমার আব্বার মৃত্যুতে কেউ কাঁদছে? কেনাই কানবো, যে অবস্থা আছিল আমার তো হ্যার লেগা কষ্ট লাগতো। আল্লাহর কাছে কত দোয়া যে করছি তোর চাচি জানে। নামাজ না পইরা ঠিক মতো অজু করেন তো? থতমত খেয়ে গেলেন লোকটা। সিরাজুল্লাহ বলে উঠলেন, অনেক জমি জমা হ্যাকো, বইরার লেগা এতকাল পরিবার ঠিক আছিল। এখন দেখবি এইগুলা লইয়া অশান্তি শুরু হইব। তোর ভাগ কিন্তু সারবি না নাজির। আমার ভাগ? তোর বউয়ের ওয়ারিস, বাপের ঘরের একমাত্র মাইয়া সে। তা দিয়ে আমনের কি নজর লাগছে? নজর লাগবো কেন? তাইলে একজন মানুষ মরতে না মরতেই সম্পদ লইয়া কথা তোলেন কেন? জন্মগত বড় লোক কখনো লোভ থাকে না। লোভ থাকে চোরের বংশে পয়দা হওয়া ছোট লোক। নিজের কামে মন দেন। 2 দিন পর পর বইনের বাড়ি তাইয়া পইরা থাকলে লাভ হইব না। আয় নওশাদ। অধরের হাসি অপমানে মিলিয়ে গেল সিরাজুল্লাহর। কঠিন স্বরে বললেন, কারে করি কথাটা? কারাই ছোট লোক? নাজির পিছু ফিরে তাকালো না, উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করল না। নওশাদের উদ্দেশ্যে গলার স্বর নামিয়ে পড়ল, তুই হ্যাগলগে মুখ লাগাবি না। নিজের রাগে কাবু রাখ। বলদ সেজে থাকবি, যাতে তোরে অকাজের মনে কইরা গুরুত্ব না দেয়। সিরাজুল্লাহ রাগে কাঁপতে লাগলেন। তার বাবা মারা গেছেন বহু বছর আগে গণধোলাই খেয়ে। তারপর শাহবংশে ফরিদার বিয়ে হলো। সামিউল আর আয়েশার জন্ম হলো। সিরাজুল্লাহর ভাগ্য খুলে গেল। গ্রামে এখন সবাই সমীহ করে চলে। অথচ আজ অনেকদিন পর ছোট্ট এক ছেলে নাজির, যাকে তিনি 21.5 বছর আগেই টুটি ধরে মেরে ফেলতে পারতেন, নিশ্চিহ্ন করে দিতে পারতেন এই পৃথিবী থেকে, সে কিনা আকার ইঙ্গিতে তাকে ছোট লোক বলে গেল। মুমিনুল শাহ সাফাই গিয়ে বললেন, ওর কথা ধৈর্য না তো, ছোট মানুষ, তাই কি কইতে কি কইয়া দেয়, অত প্যাচকুচ বোঝে না। আপনার এই কথাটা কওয়া উচিত হয় নাই। ছোট মানুষ? আমিরুল শাহ ছোট ভাইকে শাসিয়ে বললেন, এত মায়া কই থেকে আয়ে? সবসময় দেখি নাজিরের হইয়া সাফাই গাছ। খুব ভালো মানুষ বুঝি তুই? যদি জানে হ্যার বাপ মায়ের লগে তুই কি করছস, তাইলে সাইডা দিব? মুমিনুল শাহ মনে মনে হাসলেন। এত সহজ নাকি তাকে ধরা? ভাই, স্ত্রী, সন্তানরাই তো এখনো ধরতে পারল না। সবার অলক্ষ্যে বিড়বিড় করে বললেন, এটাই তো আমার অস্ত্র ভাইজান। মাস্টার বাড়ির আনাচে খানাচে নিস্তব্ধতা বিরাজমান। আগরবাতের ঘ্রাণ এখনো মিলিয়ে যায়নি। পাশের বাড়ি থেকে প্রতিবেশীরা রাতের খাবার দিয়ে গিয়েছে। সেই খাবার কারো মুখে রুচেনি। সুজাতা, সিফাত সহ বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে পলি আর জেসমিন। মিস্ত্রি ফাহমিদা বসে আছে দাদির ঘরে। স্বামী হারিয়ে আজ তাদের ধৈর্যশীল দাদি ফুপাচ্ছে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, তবুও কান্না আটকে রাখার চেষ্টা অবিচল। ফাহমিদা চুপচাপ বসে আছে।
তার অবস্থাও আহামরি ভালো নয়। সন্তান সম্ভব আসে মাসখানেক চলছে, এর মধ্যেই ধরে গিয়েছে খাওয়াই অরুচি। তার মধ্যে দাদার হঠাৎ মৃত্যু। কাল এই পরিবারের মূল শিকড় ছিলেন। তিনি ছাড়া কি যে হবে। এই বাড়ির প্রত্যেকটা মানুষ ওই লোকের ওপর কৃতজ্ঞ। যখনই তারা বিপথে পরিচালিত হয়েছে তখনই স্রষ্টা ওই লোকটাকে পাঠিয়ে দিয়েছেন, অথচ আজ তিনি নেই। কারোর চোখে ঘুম নেই। পুরুষেরা বসে আছেন উঠোনে। বড় কন্যা তমিজার স্বামী ইকরাম হোসেন মাথা নেড়ে বললেন, আপার লেগে এতকাল এই সংসারে প্রাণ আসিল, এখন কি হইব? সম্পদ তো ভাগ হইব,